প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম রক্ত রাঙা টেইল। এখন শুরু করছি চতুর্থ অংশ। রনি বলল, শান্ত স্বরে রনি বলল, মরতে চাইলে যে কোনো সময় ড্র করতে পারো। টয়ের হাতের আঙুল পিস্তলের বাটের কাছে কাঁপছে। এক ঝটকায় পিস্তল বের করার পূর্বাভাস। এমন লোক আগেও দেখেছে রনি। এরা খুনের নেশায় এমনই বিভোর যে আর কিছুই তাদের এই ভাবনা মুছে দিতে পারে না। টয় গালি দিয়ে ধমক দিল ওয়াটসন, বোকার মতো কাজ করো না, এসব বন্ধ করো। রোষের সাথে থুতু ফেলে কামড়া ছেড়ে বেরিয়ে গেল সে। ওর যাওয়া চেয়ে দেখলো ড্যাশার, তারপর কাঁধ উচালো, কিন্তু ওর মুখ চিন্তামগ্ন। রনি বুঝতে পারছে সেবা তার টাকা এখানে সকাল পর্যন্ত কিছুতেই নিরাপদ থাকতে পারে না, কিন্তু ঝামেলা ছাড়াই এখান থেকে সে বেরিয়ে যেতে চায়। বিল ওয়াটসনের দিকে ফিরল সে, বলল, ঠিক আছে, কাল সকালে দেখা হবে। আমার ঘোড়াটা কেমন আছে খবর নিয়ে আমি ঘুমোতে যাব। বেরিয়ে এলো সে, ছায়ায় দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলো লিবারি আস্তবলের দরজার সামনে কিছু নড়ল, কিন্তু ও টয় নয়। রাস্তা পার হলো রনি। একজন বিশাল লোক ওকে পেরিয়ে গেল। লোকটাকে খুব পরিচিত মনে হলো ওর। লোকটা যে ওর দিকে ফিরে তাকিয়েছে এটা খেয়াল করলো না সে। দ্রুত আস্তাবলে গিয়ে টপারের উপর জিন চাপিয়ে মাথার সাজ পরিয়ে ওকে তৈরি করলো। ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে আস্তাবলের দরজায় এসে দাঁড়ালো রনি। বিশাল লোকটা সেলুনে ঢোকার আগে সিঁড়ির উপর কয়েক মিনিট অপেক্ষা করলো। বুঝতে পারছে না ওর পরিচয় ফাঁস হয়েছে কিনা। দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। হাউডি বিল, বলল সে। হ্যাটটা পিছন দিকে ঠেলে দিল। ও এখানে কি করছিল? বিল ওয়াটসনকে প্রশ্ন করলো সে। কেন, তুমি ওকে চেনো? হেনরির দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে আছে ওয়াটসন। চিনি, ফেটে পড়ল হেনরি। অবশ্যই চিনি, ও রকিং কে এর নতুন ফুরম্যান, রনি ড্যাশার। কি? প্রথমে ওয়াটসনের মুখটা বিবর্ণ হলো, তারপর প্রচণ্ড রাগে লাল হলো। কি বললে? রনি ড্যাশার? একটা গালি দিয়ে নিজের অস্ত্র তুলে নিল বিল। ওর পিছনে আরও দুজন লোক বেরিয়ে এলো। ওরা ব্যাংক হাউসের দিকে ছুটল, কিন্তু ওখানে কেবল তার নিজের লোকজনই রয়েছে। দ্রুত আস্তবলে পৌঁছলো ওরা। সাদা ঘোড়াটা ওখানে নেই। ওয়াটসন খ্যাপার মতো চিৎকার করছে, কিন্তু হেনরি তার সিগারেট ধরালো। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, বলল সে। সে চলে গেছে, আর ওকে যদি চেনো তাহলে জানবে এখন সারা রাত ঘুরলেও ওকে খুঁজে পাবে না তুমি। যখন হেনরি ওখানে ওয়াটসনের সাথে কথা বলছিল ততক্ষণে ঘোড়াটাকে ক্যানিয়ন ধরে হাঁটিয়ে নিয়ে ঘোড়ার পিঠে চলল রনি। কিন্তু সে রকিং কে এর পথ না ধরে দক্ষিণে স্টেজ কোচ পথের দিকে এগোলো। স্টেজ হোল্ড আপের জায়গাটা আর একটু ভালো করে দেখার এটাই ভালো সময়। কনপ্যাসে জুয়ায় জেতা ছাড়াও ওর আরও কিছু লাভ হয়েছে। সে জেনেছে ওখানকার কে কেমন। বিল ওয়াটসন চতুর, সক্ষম এবং ভয়ানক রকম বিপজ্জনক। ট্রয় সাইড ওয়াইল্ডার সাপের মতোই বিষাক্ত। ওকে কোনো মতেই বিশ্বাস করা যায় না। হ্যানকিন্স হচ্ছে ওয়াটসনের পর সব থেকে শক্ত লোক। আর ডেনান ডেনান অনিশ্চিত মানুষ। হিউবার্টরা চায় রকিংকে, কনপ্যাসের ওরা চায় গরু, আর স্টেজ ডাকাতটা নিয়েছে সোনা। এই তিনটের মধ্যে কোনো যোগাযোগ আছে বলে মনে হচ্ছে না। অন্ধকার হয়ে এলো, কিন্তু আকাশের একটা দুটো তারা দেখে দিক চিনতে কোনো অসুবিধে হচ্ছে না ওর। দক্ষিণে এগোলে একসময় স্টেজ টেইলে সে নিশ্চয় পৌঁছবে। পোকার গ্যাপের কাছে একটা ছোট্ট গর্তে রাত কাটাবার জন্যে ক্যাম্প করলো। আগুন জেলে কিছু খাবার আর কফি তৈরি করে খেয়ে আগুন নিভিয়ে শুয়ে পড়ল সে। সম্পূর্ণ নীরব। হঠাৎ রনিকে জাগিয়ে দিল। সম্পূর্ণ নীরবতা
হঠাৎ রনিকে জাগিয়ে দিল। এমনকি ঝিঝি পোকাগুলো স্তব্ধ হয়ে গেছে। বাতাস বইছে না। ঝোপের ভিতর কোনো জীবজন্তুর নড়াচড়ার আওয়াজও পাওয়া যাচ্ছে না। ভয়ে পুরো এলাকাটাই যেন স্তব্ধ হয়ে গেছে। ডান হাতে পিস্তলের হাতলটা ধরে টপারের দিকে তাকালো সে। আফসা দেখা যাচ্ছে ওকে। ঘোড়াটা কান খাড়া করে দূরে কোনো কিছুর দিকে একদৃষ্টে চেয়ে আছে। আকাশের দিকে চেয়ে সে বুঝলো রাত 3টে হবে। পিস্তল বের করে হাতলটাকে আঁকড়ে ধরে গড়িয়ে বিছানা থেকে উঠে এলো। কিছুই নড়ছে না। রাত স্তব্ধ হয়ে গেছে যেন কোনো ভয়ানক ঘটনার আশঙ্কায়। কোলটাকে খাপে ভরে বুট পরার কথা ভাবছে। এই সময়ে দূর থেকে একটা গুরু গুরু আওয়াজ এলো। গুড়গুড় আওয়াজ এলো। কেউ যেন মাইনে ডায়নামাইট ফাটাচ্ছে। শব্দটা কাছে, আরও কাছে আসছে। রনির পায়ের তলায় মাটি কাঁপছে। তারপর ধাক্কা দিল। টপার নাক ঝাড়া দিয়ে একটু পিছিয়ে গেল। ওর ডান দিকে শব্দ তুলে একটা পাথর গড়িয়ে পড়ল। তারপর সব চুপ। অস্থির হয়ে উঠেছে টপার। কাছে গিয়ে ঘোড়াটাকে শান্ত করল রনি। আদর করে কাঁধ চাপড়ে বলল, ওটা একটা ভূমিকম্প বাছা। ভয়ের কিছু নেই। ওটা শেষ হয়েছে। এখন দেখি আমরা আরো 2 ঘন্টা ঘুমাতে পারি কিনা। দিনের আলো ফোটার আগেই উঠল রনি। চারপাশ ভালো করে একবার দেখে একটা ছোট্ট আগুন জ্বেলে নিল। জানে সে এখন প্রতিপক্ষের এলাকায় রয়েছে। স্টেট ডাকাতের গোপন আস্তানা এখানে যে কোনো জায়গায় হতে পারে। এখন থেকে ওকে খুব সাবধানে এগোতে হবে। জিনে চেপে রওনা হলো। যতদূর সম্ভব ওয়াশ বা নিচু জমি দিয়ে চলেছে। হ্রদ বা পাহাড়ের চূড়া এড়িয়ে চলছে। হঠাৎ থেমে দাঁড়ালো সে। মাটিতে ট্রাক দেখা যাচ্ছে। টাটকা ট্রাক দেখা যাচ্ছে। পরীক্ষা করে বুঝলো মাত্র কয়েক ঘন্টা আগের ছাপ। ওর মধ্যে ছোট সরু করা খুরের ঘোড়াটাও রয়েছে। ওটা স্টেট ডাকাতির সময় ব্যবহার করা হয়েছিল। একেই বলে কপাল। ওটার সাথে বাকি 3টে ট্রাকও সে ভালো করে পরীক্ষা করে দেখলো। কারণ ভবিষ্যতে হয়তো ওই বিশেষ ঘোড়াটা নাও থাকতে পারে। হ্যাটের তলা দিয়ে পুরো এলাকাটা খুঁটিয়ে দেখল রনি। ওর অভ্যস্ত নীল চোখ দুটো মরুভূমি বা রেঞ্জে কোথায় কি দেখতে হবে জানে, এবং যে কোনো অস্বাভাবিক কিছু সে মুহূর্তেই চিনতে পারে। দেখা শেষ হলে আবার ঘোড়ার পিঠে উঠল, কিন্তু সরাসরি ট্রাক অনুসরণ না করে মোটামুটি ওই দিকেই এগোলো। পথে আরও একবার ওই টেইল পার হলো সে। টেইলটা পাহাড়ের একটা সরু খাঁজে ঢুকেছে। ওই পথে না এগিয়ে রিজের ধার ধরে বাইরে দিয়ে 1/2 মাইল গিয়ে সে থামল। জুনিপার গাছের সাথে ঘোড়াটাকে বেঁধে রিজের উপর উঠল। উপরে উঠে মাথা থেকে হ্যাটটা খুলে ওপাশে উকি দিল। সরু পাথরে তলায় একটা ক্ষীণ টেইল দেখতে পেল। ওটা এঁকে বেঁকে এগিয়ে একটা সরু উপত্যকায় পৌঁছেছে। ওখানে পাথর, মাটি আর কাঠ দিয়ে তৈরি কয়েকটা অস্থায়ী কেবিন দেখা যাচ্ছে। পোল দিয়ে আটকানো একটা করালে 3টে বুক ঘোড়া রয়েছে। ওর চোখের সামনেই একটা কেবিন থেকে একজন লোক বেরিয়ে বালতি থেকে পানি ফেলে খালি বালতি নিয়ে পিছন দিকে পাথরের আড়ালে অদৃশ্য হলো। কিছুক্ষণ পরেই ওকে পানি ভরা বালতি নিয়ে কেবিনে ঢুকতে দেখা গেল। ট্রেলটা কেবিন ছাড়িয়ে এঁকে বেঁকে আরও এগিয়ে গেছে। ঘোড়ার পিঠে চড়ে পশ্চিমে এগোলো রনি। কিছু দূর এগিয়ে যেখানে কেবিনগুলো দেখেছে সেটা ছাড়িয়ে আরও দূরে একটা জায়গায় এসে থামলো। কিন্তু রিজ পার হয়ে টেইলে নামলো সে। পেছন দিকে কয়েকটা ছাপড়া ছাড়া আর কিছুই নেই। কিন্তু সামনে পাইন আর ফার গাছের ফাঁকে পাহাড়ের গায়ে একটা পাথরের তৈরি কেবিন দেখা যাচ্ছে। ওটা নিশ্চয় পুরনো ইন্ডিয়ানদের তৈরি সংস্কার করা হয়েছে।
কাছেই একটা করাল, 5টা চমৎকার ঘোড়া রয়েছে ওখানে। ঝর্ণা বয়ে যাওয়ার শব্দ আসছে ওর কানে। আর আরও একটু এগিয়েই থমকে দাঁড়ালো সে। করালে যেটা নাকের পাশটা সাদা, সেই ঘোড়াটাও আছে। ওটাকে সে স্টেজ হোল্ড আপের সময়ে দেখেছে। 6 ডাক বেইলি পাগল হয়ে উঠেছে, প্রায় পুরোপুরি পাগল। হোল্ড আপের 3 দিন আগে থেকে আজ পর্যন্ত সে এখানেই আবদ্ধ আছে, অথচ সঙ্গ ছাড়া সে টিকতে পারে না। কথা বলতে না পারলে ওর পেট ফেঁপে ওঠে। টেসার মফিট অবশ্য ওখানেই আছে, কিন্তু ভালো সঙ্গী কেউ বলবে না। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটায়, নিজের শেয়ারের কাজটুকু করতে হচ্ছে বলে গজর গজর করে, আর বাকি সময় একা বসে পেশেন্স খেলে। ডাক কথা বলতে পছন্দ করে বলেই লোকজন ওকে ওই নাম দিয়েছে। আরেকটা কারণ হচ্ছে ওর নাকটা বড় আর ঠোঁটগুলো হাঁসের মতো। আর সকালে ওর মেজাজ খুব খারাপ। ট্রেসার ট্রেসার কোনো মতে 4টে খেয়েই আবার শুয়ে পড়েছে। এখন দিব্যি নাক ডাকছে ওর। লারামি আসতে না কেন? লারামির চমৎকার সঙ্গী, ওর সাথে কথা বলে মজা পাওয়া যায়। সে ভালো ফাইটারও বটে। ফাইটার সম্পর্কে ডাক বেইলির কিছু নিজস্ব মতামত আছে, এবং ওর মতে লামারি হচ্ছে দলের সবার থেকে টাফ। পিস্তলে ওর দারুণ হাত, রাইফেলও সে ভালো চালায়। একদিন লামারি বসের বিরুদ্ধে দাঁড়াবে। ডাক এই ব্যাপারে নিশ্চিত। কিভাবে জেমস হার্ট খুন হয়েছে শুনে লামারি মনে খুব কষ্ট পেয়েছে। এটা মোটেও শোভন হয়নি। বেলকে একা পেয়ে মন্তব্য করেছিল সে। হার্ট ভালো মানুষ ছিল এবং ভালো একটা ফাইট দিতে চেষ্টা করেছিল। ওভাবে একটা আহত লোককে হত্যা করা কোনো মতেই ঠিক হয়নি। বস, তোমাকে এ কথা বলতে শুনলে বিপদ আছে, সাবধান করেছিল ডাক। তুমি তো জানো সে কেমন। তা জানি, একমত হয়েছিল লারামি। ওর চোখের ভাব কঠিন। মনে মনে ডাক বেইলি স্বীকার করতে বাধ্য হয়েছিল লারামের কথাই ঠিক। বসের হৃদয় বলতে কিছু নেই। ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে মানুষ খুন করতে পারে, খুন করতে তার মোটেও বাধে না। লারামি এখন এখানে থাকলে অন্তত লারামি এখন এখানে থাকলে ভালো হতো। সোনা যে এখন আর এখানে নেই, এটা ওকে জানাতে চাইছে সে। হয়তো ওগুলো পাচার করার কোনো উপায় বের করেছে বস। যাই হোক, রাতের বেলা ওগুলো বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিরক্ত হয়ে ট্রেসারের দিকে তাকালো সে। টাক মাথা গানম্যান, হাত পা ছড়িয়ে ব্যাংকে শুয়ে নিশ্চিন্তে নাক ডাকছে। সকালে দুজনের মধ্যে চিৎকার করে এক দফা ঝগড়া হয়ে গেছে। ট্রেসার ওকে পছন্দ করে না এবং ট্রেসার অলস। গত 4 দিনে সে একবারও বিছানা ঠিক করেনি, ঘর পরিষ্কার করাতেও সে সাহায্য করেনি। ওকে দিয়ে কখনোই বিশেষ কাজ করানো যায় না। বাইরে বেরিয়ে গুদামের দিকে যাওয়ার সময় একটা ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল ডাক। বস বা লারামিকে দেখতে পাবে মনে করে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো সে। ওদের কেউ নয়। সাদা গেল্ডিংয়ের উপর বসে আছে একজন অপরিচিত লোক। ঘোড়া থামিয়ে লোকটা হাসল। নামটা ঠিকই মেলে। তুমি ডাক বেইলি? হ্যাঁ, ডাকের তো ডাকের হঠাৎ মনে পড়ল ওর গানবিলটা ব্যাংক হাউসের চেয়ারের পেছনে ঝুলছে। তুমি কে? আমার নাম রেড রিভার রিগান। ঘোড়ার পিঠ থেকে নেমে আড়মোড়া ভাঙল রেড।
সে বলেছিল শহর গোছানো একটা জায়গা এটা, সুন্দর গোছানো একটা জায়গা এটা, এবং কথাটা সত্যি। এটা খুঁজে বের করতে আমার বেশ সময় লেগেছে। ডাকবেইলি দুশ্চিন্তায় পড়ল। নতুন মানুষ আসার ব্যাপারে কোনো কথাই হয়নি, অথচ লোকটা তার নাম জানে। এখানে আসার পথটাও চেনে দেখা যাচ্ছে। কোমরে পিস্তল ঝোলাবার কায়দা দেখে বোঝা যাচ্ছে সে ওগুলোর ব্যবহার ভালো ব্যবহার জানে। তুমি এটা কিভাবে খুঁজে পেলে? প্রশ্ন করল সে। বস আমাকে বলেছে। বলল, চারপাশ দেখে নিয়ে আস্তবলের কাছে কতকগুলো গাছের ছায়ায় নিয়ে ঘোড়াটাকে বাঁধা। ঘোড়াটাকে বাঁধল। সে বলেছিল এখানে আরও একজন আছে। টেসার কি যেন নাম? টেসার মফিট। ও ঘুমাচ্ছে। সবসময় ও কেবল ঘুমায়। ওর স্বরে প্রচণ্ড বিরক্তি প্রকাশ পেল। রনির লোকটাকে ঠিকই যাচাই করতে পেরেছে। একটা হাসি চাপল সে। তুমি কি ঘোড়াগুলোকে খাওয়াতে যাচ্ছিলে? হ্যাঁ, ওটা টেসারের কাজ। কিন্তু ওর মতো অলস লোক আমি সারা জীবনে আর দুটো দেখিনি। ফর্ক আছে? আমি সাহায্য করছি। খড় কোথায়? আর খড় কোথায় আছে দেখিয়ে দাও। ডাকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। রনির আগে আগে আস্তবলে ঢুকলো সে। পিছন দিকে বড় একটা খড়ের গাদা রয়েছে। অল্পক্ষণের মধ্যেই সবকটা ঘোড়াকে খড় আর কিছুটা করে কর্ন দেয়ার কাজ শেষ হলো। ডাকের সন্দেহ পুরোপুরি যায়নি, কিন্তু রেডের জড়তাহীন সহজ সরল ব্যবহারে সে ধাঁধায় পড়েছে। বস না পাঠালে জায়গাটা রেড কিছুতেই খুঁজে বের করতে পারত না। এটাকে নিজের বাড়ি হলেও বলেও মনে করতে পারত না। কথা বলার লোক আর কাজেও সাহায্য পেয়ে সে খুশি। তাই বেশি প্রশ্নের মধ্যে গেল না। বস পাঠায়নি এমন কোনো লোক আজ পর্যন্ত এখানে আসেনি। তাছাড়া বস না বললে লোকটার ওদের নাম জানার কথা নয়। আজ সকালে উঁচু স্বরে ঝগড়া করার সময়ে যে নামগুলো রনি শুনতে পেয়েছে, এটা সে আজ করতে পারল না। খেয়েছো? হঠাৎ প্রশ্ন করল ডাক। রান্না করা কিছু বাড়তি খাবার রয়েছে, যদি চাও খেতে পারো। কফিও আছে। নিশ্চয়। রনি একটা লম্বা শ্বাস নিল। বুঝতে পারছে ঘরের ভিতর ঢুকলে হঠাৎ বস লোকটা যেই হোক এসে হাজির হলে সে পালাবার সুযোগ পাবে না। অন্য কেউ এসে পড়লেও বিপদ হতে পারে। সে হয়তো ডাক বেইলির চেয়ে চতুর হবে। যা জানার তা তাকে ঝটপট জেনে নিতে হবে। এখানে সে যতক্ষণ থাকবে প্রতি মিনিটে ওর বিপদের সম্ভাবনা বাড়বে। জায়গাটা সত্যি দারুণ, তাই না? ডাক হাসি মুখে ওর দিকে চেয়ে বলল। বস গোপন আস্তানা একটা খুঁজে বের করেছে বটে। ভেবে অবাক হতে হয় এটার কথা সে জানল কিভাবে। তবে তার ভাবসাব দেখে মনে হয় এই জায়গাটার কথা সে বহু আগে থেকেই জানতো। অনেক আগে থেকে। হয়তো আমরাই এটা প্রথম ব্যবহার করছি না। যা হোক, একটা পাখিকে এখানে ঢোকার মুখের 12 ফুট দূর দিয়ে গিয়েও এটা মিস করতে দেখেছি। এখানে খাবারের ভালো সাপ্লাই রাখা হয়, সাথে বাড়তি ঘোড়া আর প্রচুর গুলি। একটা আর্মির দল এলেও এটা দখল করতে পারবে না। দেখে মনে হয় না পারবে। কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলো রনি। তবে এখানে অনেক দিন থাকাটা বিরক্তিকর হয়ে উঠতে পারে। সরলভাবেই মন্তব্য করলো সে, যেন সকালে ওকে গজর গজর করতে শোনেনি। সঙ্গী হিসেবে ওকে আদর্শ বলে মনে হয় না।
ঘুমন্ত আউটলার দিকে সে ইঙ্গিত করল। আমি ফ্রেন্ডলি লোক, কথা বলতে আর শুনতে পছন্দ করি। ওর কথা ওর কথায় গলে গেল ডাক। নতুন লোকটা সত্যি আলাপি। ওর মতো আরও কিছু লোককে দলে নেওয়া উচিত। লারামি ওদের মধ্যে সব থেকে ভালো, কিন্তু লোকরা সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায়। আস্তানায় খুব কমই থাকে। কেবল ডাককেই সর্বক্ষণ হাইড আউটে আটকা পড়ে থাকতে হয়। ওর বেশি কথা বলাই যেন এর কারণ। এটা সে আজও বোঝেনি। বস ওকে অনেক আগেই বিদায় করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু লারামি ওকে পছন্দ করে। তাছাড়া লোকটা ঘোড়ার ভালো যত্ন নিতে পারে। পিস্তলবাজ না হলেও ওর সাহসের অভাব নেই। তুমি কোথাকার লোক, রেগান? প্রশ্ন করে জবাবের অপেক্ষা না রেখেই সে আবার বলল, আমি মন্টানা থেকে এসেছি, কিন্তু অনেক দিন দেশে ফেরা হয়নি। ওয়াইয়োমিংয়ের আউলহুটে আউটলদের একটা নিরাপদ আস্তানা ছিলাম কিছুদিন। তারপর নেব্রাস্কার ওগালালায় গরু চুরি শুরু করি। একটা শহর বটে, কখনো গেছো ওখানে? ওগালালায় তার গত যাত্রায় কি ঘটেছিল মনে পড়তেই সে হাসল। ওর সাথে ডাগ মার্ফি আর ডেড শর্ট ওয়াইজও ছিল। স্নান করতে নেমে ওরা সাঁতার কাটছিল। এই সময় তিনজন আউটল ওদের নাগাল পায়। বিনা অস্ত্রে অল্পের জন্যে ওরা বেঁচে যায়। এক সময়ে অ্যাবেলিন আর সিটি যা ছিল, ওই সময়ে ওগালালাও ছিল ওই রকম। হ্যাঁ, গেছি। টেক্সাস থেকে গরুর একটা দলকে তাড়িয়ে নিয়ে গেছিলাম। ওটা আমি দুবার করেছি। একবার কোমাঞ্চির একটা দলের সাথে যুদ্ধ করতে হয়েছে। বিশ্বাস করো, ওই ট্রেইলটায় অনেক ঝামেলা। আমার বাবা ছিল টেনেসির লোক, কিন্তু আমি যখন ছোট তখন সে মিউসরিতে যায়। বন্ড নবের পাশেই আমরা সেটেল করি। ওদের নাম তুমি শুনেছ? রনির মাথা ঝাঁকিয়ে সায় দেয়ায় সে আবার বলে চলল। ওখান থেকে বেরিয়ে পড়লাম। পশ্চিমে মস্যিকারে গেলাম। লারামির সাথে আমার পরিচয় হয় টাস্কোসায়। একই সাথে আমরা পশ্চিমে গেলাম। এখানে সেখানে কিছু গরু আর ঘোড়া তুলে নিলাম, কিন্তু জেমস ব্রাদার্সের চিন্তা মাথায় ঘুরঘুর করছে। তুমি তো জানো, ট্রেন ডাকাতি এইসব, ওতে পয়সা ভালোই রোজগার হয়। ওটা চেষ্টা করে দেখিনি। রনি সত্যি কথাই বলল। এখানেও তো ভালো রোজগার হওয়ার কথা। ভাগে কেমন পড়ে? ডাকের চেহারা কিছুটা উত্তেজিত হলো। ভাগ? কোনো ভাগই হয়নি। সব সোনা বস নিজেই নিয়ে গেছে। সবই সোনার বার। সহজে পাচার করা অসম্ভব। তবে মনে হয় এগুলো ঝাড়ার একটা উপায় সে বের করেছে। ইতস্তত করছে রনি। সে বুঝতে পারছে না আর কত প্রশ্ন ডাক বিনা সন্দেহে সহ্য করবে। শেষে সাবধানে এগোনোর সিদ্ধান্তই নিল। হয়তো এমন একটা ব্যবস্থা হতে পারে, যে জানে এটা চুরি করা সোনা, সেও 30 বা 40% কম পেলে কিনতে রাজি হতে পারে। জানি, বসও একই কথা বলেছিল, কিন্তু মনে হচ্ছে সে নতুন একটা লাইন খুঁজে পেয়েছে। মনে হয় শীঘ্রই আমরা কিছু টাকা পাব। একটা স্টেজ কাজের ঘটনা ইদানিং শুনলাম। দুজন লোক মারা পড়েছে। হ্যাঁ, টোপ গিলল না ডাক। সরে গিয়ে অন্য কথা এলো। ওর সন্দেহ না জাগিয়ে ওই কথায় ফিরে যাওয়ার আর সুযোগ রইল না। রনি চুপ করে বসে ওর কথা শুনছে। মাঝে মধ্যে দু একটা
মন্তব্যও করছে। একজন ভালো চোতা পেয়ে উৎসাহের সাথে সে কথা বলে চলল। টেইল ডাইভ, গরু চুরি, কঠিন মার্শাল আর শেরিফ, নানান বিষয়ে সে অবিরাম কথা বলে চলেছে। তব গুপ্ত আস্তানা, অজানা টেইল, যদিও এর বেশিরভাগই সে চেনে, তবু কিছু আছে যা সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু ডাকের ধারণা সে সবই জানে। আপন মনে কথা বলে চলল সে। উনি অপেক্ষা করছে কোনো মতে 7 পাইন্সের স্টেজ হোল্ড আপের দিকে ওর কথার মোড় ঘোরাতে চাইছে। লারামের প্রতি ডাকের এমন প্রচণ্ড টান, এটা বারবার ঘুরে ফিরে ওর কথায় ফুটে উঠছে। তাই ওই ব্যাপারেই কথা বলতে উৎসাহিত করল ওকে। লারামি কি শেষ কাজটায় সাহায্য করেছিল? নিশ্চয়। আমাদের সব থেকে ভালো লোক ওই একটাই আছে, কিন্তু ও ওই খুনের কথা জেনে খুব দুঃখ পেয়েছে। সাইমন্ড। কিন্তু যা শুনেছি ওকে ওর সুযোগ দেয়া হয়েছিল। না, সাইমন না, হার্ট। কিন্তু সাইমনকে ডেকে হত্যা করায় বুকের পাটা দরকার। এই কথায় রনির দিকে অবাক দৃষ্টিতে চাইল ডাক। পুরো বুঝতে পারছে না সে। সাইমন এখানে কি করছিল? প্রশ্ন করল রনি। জানি না, কিন্তু ওকে দেখেই কেন যেন খেপে উঠল বস। ডাবল ক্রসের ব্যাপারে কি যেন বলল, তারপর ওকে ডেকে একপাশে নিয়ে গেল গুলি করে মারার উদ্দেশ্যে। সাইমনের মতো মানুষকে এভাবে ডেকে নিয়ে হত্যা করা, এটা একটু বেখাপ্পা না? লোকটা নাম করা গানম্যান ছিল, কিন্তু মনে হয় ওকেও সুযোগ দেয়া হয়েছিল। তা ঠিক, মনে হয় এর পিছনে বসের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু সে এতই ভালো যে ওর চিন্তার কোনো কারণ ছিল না। খুব ফাস্ট, আমার বিশ্বাস হার্ডিনের থেকেও ফাস্ট। কেলে, অ্যালিসন, ব্যাট, মাস্টারসন, ওরা কেউ ওর সামনে দাঁড়াতেই পারবে না, এবং খেপলে ওর মতো নিষ্ঠুর আর কেউ হতে পারে না। হাই তুলল ডাক। লারামির এতক্ষণে এসে পৌঁছাবার কথা, বলল সে। ও এসে পৌঁছলেই বাঁচি। আমার সিগারেটের তামাক প্রায় শেষ হয়ে এসেছে। ডাক বেইলি আরেকটা সিগারেট তৈরি করার ফাঁকে টেসার নড়েচড়ে জেগে ওঠার জোগাড় করল। ও সম্পর্কে যা শুনেছে তাতে মনে হয় না ওই লোক ওকে ডাকের মতো সহজে মেনে নেবে। এই এলাকায় ঢুকে সে যা জেনেছে তাতে মনে হয় টেসারও ওই হোল্ড আপে জড়িত ছিল। সে যা শুনেছে তাতে বসের সঠিক পরিচয় না পেলেও কিছু লোকের পরিচয় সে পেয়েছে। কিন্তু ওই বসকে ওর চাই, যে ঠান্ডা মাথায় হার্টকে ওভাবে হত্যা করেছে। রনের এখানকার কাজ শেষ হয়েছে, এখন যত জলদি বেরোনো যায় ততই ভালো। কিন্তু হঠাৎ ঘোড়ার পিঠে চড়ে এখান থেকে চলে গেলে ডাকের কাছে সেটা অদ্ভুত ঠেকবে। পিস্তলের ব্যবহার না করে এখান থেকে বেরোতে পারলেই সব থেকে ভালো হয়। অবশ্য পরিচয় ফাঁস না করে যদি এখানে থাকা সম্ভব হতো, তাহলে বস যেই হোক তার দেখা পাওয়া সম্ভব হতো। হার্টের হত্যাকারীকে সে চায়। আমার ঘোড়াটাকে একটু পানি খাওয়ানো দরকার, বলে উঠে বেরিয়ে এলো সে। পিছনে চেয়ার ঠেলে সরাবার আওয়াজে বুঝলো ডাক চেয়ার ছেড়ে উঠে ওকে লক্ষ্য করে দেখছে। নির্বিকারভাবে সে খোলা জায়গা দিয়ে এগিয়ে ঘোড়াটার পাশে হাজির হলো। ওকে দেখে ঘোড়াটা খুশির একটা হেরেসার ধ্বনি করল। সে যদি পিস্তল ব্যবহার না করে এখান থেকে বেরোতে পারে, সেটাই সবচেয়ে ভালো হবে। ঘোড়াটাকে পানি খাওয়ানোর জন্যে নিয়ে গেল সে। লক্ষ্য করলো পিছন থেকে ডাক ওর উপর নজর রেখেছে। ঘোড়াটা নাক ডুবিয়ে পরিষ্কার ঠান্ডা পানি খেলো। রনি পাশেই একটা কাঠের গুঁড়ির উপর বসলো। কেবিনের দরজা থেকে ওকে দেখা যাচ্ছে না। হ্যাটটা খুলে পোস্টের উপর এমনভাবে বসালো যে আপাতত দৃষ্টিতে মনে হবে সেই ওখানে বসে আছে। হামাগুড়ি দিয়ে করাল পার হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর হালকা পায়ে কেবিনের পেছনে এসে দাঁড়ালো। ওর ধারণা ডাক এখন টেসারকে জাগাবে। ওর ধারণা যে ঠিক তা একটু পরেই বোঝা গেল।
একটা বিরক্ত স্বর খেকিয়ে উঠল। কি হয়েছে? আমাকে খামাখা কেন ওঠালে? আমাদের এখানে একজন নতুন মানুষ কাজে এসেছে। টেসার যে চমকে বিছানায় উঠে বসেছে সেটা ওর খাটটা কোকিয়ে উঠতে শুনেই বোঝা গেল। কি বললে? একটা নতুন মানুষ ঘন্টা দেড়েক আগে এখানে এসেছে। ওর নাম রেড রিভার রিগান। চেনো? মনে হয় না। কোথায় সে? ঘোড়াকে পানি খাওয়াচ্ছে। লম্বায় আমার সমানই হবে, কিন্তু আমার চেয়ে একটু ভারী। বলল বস ওকে পাঠিয়েছে। সোজা ঢুকে এসেছে। মনে হলো কোথায় আছে সে জানে। আমার নাম সে ঠিকই বলল, তোমারটাও। নতুন মানুষ নেওয়ার কোনো কথাই হয়নি। আমাদের যথেষ্ট লোক আছে। ওটা বসকে বলো। ক্ষুব্ধ হয়ে জবাব দিল ডাক। লোকটা সত্যিই ভালো। মনে হয় টেক্সাসের লোক। বসের আরো লোক কিসের দরকার? এমনিতেই ভাগে টাকা কম পড়বে। লারামি, হেনরি, তুমি, আমি আর বস যথেষ্ট। এই লোকের এখানে নাক গলানো আমার পছন্দ হচ্ছে না। ওকে কঠিন লোক বলেই মনে হয়। আমার গানবেলটা কই? ওকে আমি দেখতে চাই। দ্রুত ছুটে ফিরে হ্যাটটা মাথায় পরে ঘোড়াটাকে আবার গাছের নিচে নিয়ে গেল রনি। টেসার দরজায় এসে দাঁড়িয়েছে। ওর বিশাল দেহ দরজাটা প্রায় ভরে ফেলেছে। ওর পরনে ময়লা শার্ট আর তালি দেয়া জিন্স। ওর বুট গোড়ালির দিকে অনেকটা ক্ষয়ে নিচু হয়ে এসেছে। ওর পিস্তলটা একটু নিচুতে উড়োর সাথে ফিতে দিয়ে বাঁধা। দাড়ি কামায়নি, চুল উস্কো খুস্কো। শক্ত লোকটার চোখে বিদ্বেষ। ধীর পায়ে সূর্যের আলোয় বেরিয়ে এসে সে চিৎকার করে বলল, এই শোনো। রনি ওকে উপেক্ষা করল। আরও কয়েক পা এগিয়ে এলো সে। এই, আমি যখন কথা বলি জবাব আশা করি। টপারের লাগামটা ছেড়ে ধীরে ঘুরে দাঁড়ালো ড্যাশার। ওর নীল চোখ দুটো কঠিন হয়ে উঠেছে। কারো থেকে এমন ব্যবহার সে সহ্য করতে রাজি নয়। টেসার যদি ঝামেলা চায় তবে সে উচিত জবাবই পাবে। আমার সাথে ভালোভাবে কথা বললে আমি জবাব দিই, নইলে আমার ইচ্ছা হলে জবাব দেব। খেপল টেসার। কঠিন লোক, হ্যাঁ। তোমাকে কে এখানে পাঠিয়েছে? বস পাঠিয়েছে। কে পাঠিয়েছে? কোন বস? বিপদের আশঙ্কায় রনির পেশিগুলো শক্ত হলো। আমি নাম বলবো না, মানা আছে। আঘাতটা ঠিক জায়গাতেই পড়েছে বোঝা গেল, কারণ ইতস্তত করছে ট্রেসার। তারপর বলল, ওর চেহারার বর্ণনা দাও। কোনো বর্ণনা আমি দেব না, সরাসরি জবাব দিল রনি। আমি জানি না তুমি কে। ডাক কে তাও আমি জানি না, তবে আমাকে যে পরিচয় দেয়া হয়েছে তার সাথে ওর সবই মেলে। ওকে সহজেই চেনা যায়। এই লোকটাকে যদি বস পাঠিয়ে থাকে তবে ঝামেলা করতে চায় না টেসার। ইতস্তত করছে সে। কিন্তু লোকটা যদি স্পাই হয়? ফিনলে হার্ট শহরে এসেছে, এটা সে জানে। ফিনলের কথা শুনে সে সিদ্ধান্ত নিয়েছিল সুর মুখোমুখি হতে চায় না। এই লোকটাই ফিনলে হতে পারে। তোমার ভাবনার কিছু নেই, শক্ত স্বরে জবাব দিল টেসার। আমি এখানকারই মানুষ। তুমিও কি তাই? ঘোড়ার কাছে ফিরে গেল রনি। জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে টেসার। মুহূর্তের জন্য গুলি করতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু মনটা যেন কেমন দুর্বল হয়ে এলো। মনে হলো এই লোকের বিরুদ্ধে পিস্তলের খেলায় নামলে তাকে মরতে হবে। কিন্তু ভয় ওর ধরতে কিন্তু ভয় ওর ধাতে সয় না। ভয় কাটিয়ে উত্তেজিত হয়ে উঠল সে। কঠিন লোক বলে ওর অহংকার আছে। কেবল বসের কাছে এসে একটু নিচু হয়ে থাকে। এমনকি লারামিও ওকে ঘাটাতে চায় না, এড়িয়ে যায়। জানে লোকটা সহজেই ক্ষেপে ওঠে। অযথা হত্যা লারামিন নীতিবিরুদ্ধ। ঘোড়ার কাছে পৌঁছে ইতস্তত করছে রনি। বোকা নয় সে। জানে সময় দ্রুত শেষ হয়ে আসছে। দলের লোকজন ফিরবে। ওদের কেউ হয়তো ওকে সেভেন পয়েন্টসের শহরে দেখে থাকতে পারে। তাছাড়া ওরা সবাই আসবে সরাসরি বসের কাছ থেকে। সুতরাং ওরা জানবে নতুন কাউকে নিয়োগ করা হয়নি। টেসার সন্দিগ্ধভাবে ওকে লক্ষ্য করছে। মনে মনে নিজেকে দুষছে রনি। এই লোকটা জেগে ওঠার আগেই তার সরে পড়া উচিত ছিল। ধীরে ঘোড়া নিয়ে আস্তবলের দিকে সরতে শুরু করলো।
একটা সংঘর্ষ ছাড়া এখান থেকে বেরোনো যাবে না বলে বুঝে মনে একটা জ্বালা বোধ করছে রনি। সাধারণত সহজে রাগে না সে, কিন্তু এখন ওর ভিতরটাও ক্ষেপে উঠছে। দরজা আটকে দাঁড়িয়ে আছে টেসার। রনিকে সরাসরি কেবিনের দিকে আসতে দেখে দরজা ছেড়ে সরে দাঁড়ালো সে। ভিতরে ঢুকে রনি কফি পটটা পরিষ্কার করে আগুনে চাপালো। কফি আমি সবসময় পছন্দ করি, অনিশ্চিতভাবে মন্তব্য করলো ডাক। টেসার কিছুই বলল না। দরজা ছেড়ে ভিতরে ঢুকে একটা চেয়ারে বসলো সে। চেয়ারটা ঘুরিয়ে রনির মুখোমুখি করে নিল। টপারের কথা ভাবছে রনি। পিঠে চললে ওই ঢাল বেয়ে উঠতে পারবে না ও, কিন্তু অন্য কোনো পথে গেলে প্রহরীর গুলি খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া টেল ধরে এগোনো বুদ্ধিমানের কাজ হবে না। ওদিক থেকে কেউ এসে পড়তে পারে, তখন গোলাগুলি ছাড়া কোনো উপায় থাকবে না। হয় মারতে হবে, নইলে মরতে হবে। তোমরা কে পোকার খেলো? হ্যাঁ খেলি। ড্র পোকার আমার খুব পছন্দ। টেসারও খেলে। তবে টেসার খোঁচা দেওয়ার সুযোগটা ছাড়ল না। আমি কার সাথে খেলবো? এতে আমার বাছবিচার আছে। রনি নীরবে ধীরে ঘুরে দাঁড়ালো। কফি পটটা হাতে তুলে নিয়েছিল সে, ওটা এখন নামিয়ে রাখলো। মনে হচ্ছে তুমি পায়ে পড়ে ঝামেলা করতে চাইছো বন্ধু। আমি কিন্তু ঝামেলা চাচ্ছি না। বর যখন আমাকে এই আউটফিটের কথা বলেছিল, তখন ভালো লোকজনের কথাই বলেছিল। তোমার মতো বিষাক্ত মানুষের কথা সে বলেনি। আমি যদি থাকি তাহলে তোমাকে আমার নিশ্চয় মেরে ফেলতে হবে। টেসারের ঠোঁট চিকন হলো। আমাকে মারবে? তাচ্ছিল্যের সাথে বলল সে। তুমি নিশ্চয় নিজেকে একজন বড় গানম্যান মনে করো। বোঝার একটাই উপায় আছে, বলল রনি। তুমি যে কোনো সময়ে চেষ্টা করে দেখতে পারো। ঠান্ডা নীল চোখের লোকটা টেসারকে পাল্টা হুমকি দিল। মরতে চাইলে কেউ তোমাকে ঠেকাবে না। টেসারের আঙুলগুলো ওর পিস্তলের বাটের উপর ছটফট করছে। চোখ দুটো সচেতন। তবু রেড রিভার রেগানের নীল চোখের দিকে চেয়ে ওর ভিতরটা কেমন যেন কুকড়ে এলো। একটা মাছি উড়ে গিয়ে ওর নাকের উপর বসলো। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওর শির দাঁড়াবে। আমি কে তুমি জানো? তাতে কিছু আসে যায় না। মরা মানুষের পরিচয় আমার কোনো আগ্রহ নেই। কি এত বড় কথা? মুহূর্তে ঘটে গেল ঘটনা। খাপ থেকে পিস্তল বের করার আগেই দুটো গুলি বিঁধল টেসারের বুকে। প্রায় একই জায়গায়, বুকের বাম দিকে, 1 ইঞ্চি ব্যবধানে। চিত হয়ে পড়ল সে, মৃত। একবার বেইলির দিকে চাইল সে। লোকটা দ্রুত এগিয়ে সঙ্গীকে পরীক্ষা করে দেখল। সন্দেহ নেই সে মৃত, অথচ এদিককার সব থেকে নামজাদা গানম্যান ছিল সে। নবাগত লোকটা ওকে এভাবে সুযোগ দিয়ে ভাবতে পারছে না ডাক। চোখের সামনে এভাবে টেসার। অবশ্য টেসারেরই দোষ। সেই আগে পিস্তল বের করার জন্যে হাত বাড়িয়েছিল। সবটাই সে নিজে দেখেছে। অস্বীকার করার কোনো উপায় নেই। ও পিস্তলের বাটে হাত দেওয়ার আগে পিস্তল তোলেনি রেগান। তাই সে কিছুই বলল না, বলার উপায়ও নেই। কারণ সবটাই সে দেখেছে। লড়াই টেসারই প্রথম শুরু করেছে। এটা ওরই দোষ। রেগান নীল চোখে ওদিকে চাইল। ওকে সুযোগ আমি দিয়েছিলাম। নিজের মৃত্যু সে নিজেই ডেকে এনেছে। মাথা ঝাঁকালো ডাক। ও ও সব সময়ই ছিল ঝগড়াটে। সবটাই আমি দেখেছি। তোমাকে কেউ দোষ দিতে পারবে না। এবার যাবার একটা ভালো সুযোগ দেখে তা ছাড়ল না রনি। মনে হয়, বলল সে, এখন আমার বসের সাথে দেখা করে ওকে সব কথা জানানো দরকার। এটা সে পছন্দ করবে না। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো ডাক। হ্যাঁ, তোমার ওর সাথে দেখা করা দরকার। তবে সে খুব বিরক্ত হবে বলে মনে হয় না। তুমি আছো, ওর চেয়ে অনেক ভালো পিস্তলবাজ তুমি। অনেক ফাস্ট। পিস্তলের দুটো গুলি ভরে নিল রনি। তারপর দরজা দিয়ে বেরিয়ে এলো। ঘোড়ায় চড়ে যেদিক দিয়ে এসেছে সেদিকেই রওনা হলো রনি। ডাক বেরিয়ে ওকে উল্টো পথে যেতে দেখে খুব অবাক হলো।
কিন্তু রনি সোজা পথে বেরোতে চায় না। কারোর সাথে দেখা হয়ে যেতে পারে, তাহলে ঝামেলা হবে। ঝামেলা নিজে ডেকে আনতে চায় না সে। ওটা যদি সেদে ওর কাছে আসে, সে তার ব্যবস্থা নিতে পারবে। ঘোড়ার পিঠ থেকে নেমে ওকে হাঁটিয়ে নিয়ে রিজ পার হলো সে। কারণ ওকে পিঠে নিয়ে ওই ঢালু রিজ পার হতে পারত না টপার। ওপারে পৌঁছে ঘোড়ায় চেপে রওনা হলো রনি। সেভেন পয়েন্টস আজকে জমজমাট। কারণ আজ সবাই বেতন পেয়েছে। রনিকে নিয়ে ক্লান্ত গেল্ডিংটা সেভেন পয়েন্টসে ঢুকলো। আস্তবলে পৌঁছে ঘোড়াটাকে রাখলো সে। আস্তবল রক্ষী ওটার যত্ন নেবে। সেলুনগুলো ভর্তি, সবাই আনন্দ করছে। পে ডে, পিয়ানোও বাজছে। সেই সাথে বাইরে কিছু মাতালো ওই সুরে বেসুরো গলায় গান গাইছে। পিয়ানো আর চিৎকারের আওয়াজ শহরটাকে যেন মাতিয়ে রেখেছে। মাঝে মাঝে পিস্তলের আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু সেটা কাউকে মারার জন্যে নয়, ফুর্তিতে। অ্যাডাম বাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা সতর্ক চোখে সে সব খেয়াল করে দেখছে। ওরা হইচই করে বটে, কিন্তু ক্যাশ টাকা দিয়ে মদ কিনে খায়। একটা চতুর কল্পনা এটা। একটা ভুয়ো ক্লেমে কিছু সোনা সরিয়ে রেখে, হ্যাঁ, এতে অন্য সোনাগুলো পাচার করা সহজ হবে। ওগুলো নিজের মাইন থেকে এসেছে বলে দাবি করা যাবে। সোনা সোনাই, খনি থেকে একবার বেরিয়ে এলে কোন খনি থেকে এলো এটা বোঝার কারো উপায় নেই। একটা লোক দরজায় এসে দাঁড়িয়েছে, শান্ত ঠান্ডা চোখ। ওর পরনে মাইনারের পোশাক, কিন্তু দুটো গান ঝুলছে ওর দুপাশে। ভুরু কুচকালো অ্যাডাম। লোকটা নতুন, তারপর সে চিনতে পারল। লোকটা ফিনলে হার্ট। জেমস অনেক কথাই বলেছে ওর ভাই ফিনলের সম্পর্কে। পিস্তলে জেমস এর হাত ভালো ছিল, এ কথা সবাই জানে। কিন্তু সে সবসময়ই বড়াই করতো যে তার ভাইয়ের হাত আরও ভালো। এই ছিপছিপের লোকটার দিকে এক নজর দেখলেই বোঝা যায় এই লোকের একটা লক্ষ্য আছে। সেটা থেকে ওকে কেউ নড়াতে পারবে না। বারের মাথায় নিজের আসন পেরিয়ে ঘুরে এগিয়ে এলো অ্যাডাম। সেভেন পাইন্স এ ওয়েলকাম, স্বাগত জানালো অ্যাডাম। স্ট্রেঞ্জার, তাই না? না। শহরটা নিচু আর ঠান্ডা। সরি, সহস্বরে বলল অ্যাডাম। তোমাকে আঘাত দিতে চাইনি আমি। তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমি খুশি হব। চারপাশে একবার চেয়ে দেখলো লোকটা, তারপর অ্যাডামের চোখে চোখ রাখলো। রনি ড্যাশারকে কোথায় পাওয়া যাবে? প্রশ্ন করলো ফিনলে। জয় হয়েছে, একটা পুলক অনুভব করলো অ্যাডাম। ড্যাশার? হুরু উচালো সে। মানে যে লোকটা ডাকাতির পরে দেখা দিয়েছিল? ও তো রকিংকে তে গানম্যানের কাজ নিয়েছে। আজ রাতে সে কি শহরে এসেছে? হয়তো। আমার সাথে ওর দেখা হয়নি। সাবধানে কথা বলছে অ্যাডাম। আমার নাম অ্যাডাম, আমি এই সেলুনের মালিক। লোকটার মুখের ভাবে কোনো পরিবর্তন দেখা গেল না। আমার নাম হার্ট, তরুণ লোকটা বলল। আমার একটা ভাই এখানে থাকতো, জেমস। ওকে আমি ভালোভাবেই চিনতাম। চমৎকার মানুষ। দীর্ঘ 1 মিনিট অ্যাডামের দিকে চেয়ে থাকলো হার্ট। তোমার সম্পর্কে সে এই কথা বলেনি? অ্যাডাম ওর কথায় খুব ক্ষুব্ধ হলো। ফিনলের ব্যবহারে সে অত্যন্ত বিরক্ত বোধ করছে। হাজার হলেও সে এই শহরের মেয়র। এই লোকটা তাকে এভাবে অগ্রাহ্য করছে, এটা ওর সইছে না। জেমসের কাউকে তোয়াক্কা না করে চলাফেরা করা, এটাও ওর খুব অপছন্দ ছিল। ওর ভাইও ওর চেয়ে কিছু কম যায় না, বরং একটু বেশি। দুজন একই রকম। খুব খারাপ কথা, ফেটে পড়ল অ্যাডাম। আমাকে অপছন্দ করার ওর কোনো কারণ দেখি না। আর ওকে, যে আমার মতো মানুষকে বিচার করবে? অ্যাডাম মানুষকে মানুষ বলে গণ্য করে না। সে নিজেই সবার বড় মেয়র। ও, ওসব কথা ভুলে যাও। বিষয়টা যে কেমন বিচ্ছিরি আকার নিয়েছে, এটার সে প্রতিবাদ করল না।
ওর একটাই প্রশ্ন, ড্যাশার কই? জানি না, হয়তো শহরেই আছে। আসলে কি যে ঘটেছে সেটা কেউ জানে না। আসলে কি যে ঘটেছে সেটা কেউ জানে না। ড্যাশার আসার পরে আমরা কোনো গুলি শব্দ শুনিনি। তাহলে বলতে চাও ড্যাশারই মেরেছে ওকে? না, তা বলছি না। তবে ঘটনা যেন একটু কেমন, বলা যায় না। হয়তো রনিও জেমসকে মেরে থাকতে পারে। ঠিক আছে, ওর সাথে কথা বলতে চাই আমি। অ্যাডাম বুঝতে পারছে এটাই জেমসের ভাই ফিনলে হার্ট। ও যে পিস্তলবাজিতে দক্ষ এটা সবাই জানে। ওদের মধ্যে একটা গান ফাইট হোক, এটাই সে চাইছে। আমি ওকে চাই। ও কি শহরে আছে? হয়তো, জানি না আমি, জবাব দিল সে। আসলেই সে জানে না ও শহরে আছে কিনা। আমার ওই সাথে দেখা করা দরকার। তোমাকে আর অপেক্ষা করতে হবে না। অ্যাডামসের স্বরটা সন্তুষ্টিতে একটু কঠিন শোনালো। আর সাইমন কোনো গান ফাইটারের হাতে মারা পড়েছে। ও নিজেও ভালো গানম্যান ছিল, কিন্তু যে ওকে মেরেছে সে আরও ভালো। ওকে যথাযথ সুযোগ খুনি দিয়েছিল। তাই গ্লাসটা বারের উপর রাখলো হার্ট। আমি ভাবছি, শান্ত স্বরে সে বলল, রনি ড্যাসারের সাথে আমার কিছু কথা হওয়া দরকার। তোমাকে আর অপেক্ষা করতে হবে না। অ্যাডামের গলার স্বর একটু বিকৃত আনন্দে ফ্যাঁস ফেঁসে শোনালো। ওই যে দরজায় ওকে দেখা যাচ্ছে। ফিনলে হার্ট ঘুরে টেইলের সব থেকে নামকরা পিস্তলবাজের মুখোমুখি হলো। লোকটা ওয়াইল্ড বিল হিককের মতোই নামকরা ফাইটার। বারে বসা লোকজনের মাথার উপর দিয়ে ওর দিকে তাকালো হার্ট। সতর্ক নীল চোখ, কঠিন চোয়াল। সুদর্শন লোকটা কালো চওড়া হ্যাটের তলা দিয়ে ওর দিকেই চেয়ে আছে। উরুর সাথে বাঁধা দুটো সাদা হাতলের পিস্তল ওর দুপাশে ঝুলছে। লোকটা ওই সময়ের একজন ভয়ঙ্কর আর সম্মানিত মানুষ। বাইরে থেকে কিছুটা দরজার দিকে এগিয়ে পরিষ্কার গলায় সে বলল, ড্যাশার, তোমার সাথে আমার কিছু কথা আছে। 7। কিছুক্ষণ লম্বা গড়নের যুবকটাকে দেখল রনি। তারপর মাথা ঝাঁকালো। নিশ্চয় তুমি কি এখানেই কথা বলতে চাও, নাকি আর কোথাও যেতে চাও?